আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ৫। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। শীত ভালোই পড়ে গেল। হবু মেয়র সাহেব কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা হাসল। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছেন নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন? আসলেই বুঝতে চাপ পাচ্ছি। মুস্তাকিন হাসল। হাসি মুখেই যখন বলেছি শুভেচ্ছা বার্তায় ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার সাটার কাজ শুরু হয়ে গেছে। শুভকামনা আপনার জন্য। হাত মেলালো দুজনে। হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখলো হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি। হামজা সাহেব দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে। যদিও এসব কথার কথা, তবুও লোকের এত জোরালো সন্দেহ কেন আপনাদের উপর? এ ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই ঠেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা একটু বাড়িয়ে জানি না। লোকের কতটা সন্দেহ আমাদের উপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না জানি, যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন নয়। মূলত যে জমি জমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছিল তার বিচার আমি আর জয় করেছিলাম। সর্বশেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পড়ে বিক্রি করতেই পারে, ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গেছিল। তবুও আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বয়সী মেয়ে, যে হয়তো আমার বোনের সমান, তাকে এত নৃশংসভাবে যুক্তিতে মেলে আসলে? কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি। লোকের চোখে এমনিই পড়ে গেছি। যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে ছাড়ছে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আটল। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। হামজা কথার মার প্যাচে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশল। এত কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাচ্ছেন? সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না। সাথে আমার নিজেরই গা জ্বলছে। দ্রুত কথা সেরে নিই। হামজা বলল, আমার চাচা শ্বশুর, মানে সাবেক মেয়র সাহেব, এবার তাকে হারিয়েই আমাকে জিততে হবে। সে কোনো কালেই আমাকে ভালো চোখে দেখেনি, দেখছে না। মুস্তাকিন প্রশ্ন করল, তা কিসের ভিত্তিতে বলছেন? হামজা হাসল। সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজেই। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে, তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনাদের গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন হাসল। সেদিনের ঘটতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি? সেই হিসেব চুকাতে যাচ্ছেন? হামজা হাসল নিঃশব্দে। তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গোফের সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির দমকে। মুস্তাকিন আবার বলল, আচ্ছা, পরে টরে একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না। অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবুও একটু আসুন সময় করে। চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মুস্তাকিন, গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট এক পেশে হাসি হাসল। আমাদের আগে আপনিই দেখছি শিওর সেদিনের কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর। বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো। পরে হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞেস করলো, আমি কি যাব ভেতরে? জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছে শালা। আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে? হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক করে উঠল, তোমার ফোন না ঘন্টা, বালডা সারাদিন খালি বাজতেই থাকে। ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে 2 ঘাঘুর যাতায়াত আগে পরেই আছে। বসার ঘরে বসে রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই। ওরা এসেছে ভর দুপুরে, অসময়ে। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় বলল, যা পারে না তা মারাতে হবে কেন?
ভদ্র বাংলার পেছন মারছে। হামজা শক্ত মুখে তাকিয়ে বলল, তোর খাপছাড়া মুখে লাগাম দে জয়, নয়তো একটা থাপ্পড় মারবো, দুটো দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে। ব্যাপার না, তবে তাতে তোমার 1000খানেক ভোট কমবে এবার। তুই একাই 1000 ভোট মারবি? আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না এত ছোট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। জয় অবাক হলো, জানতামই না। আগে বলেননি কেন সাহেব? আপনি আমার ভাই, অথচ পরিচয়ই ছিল না। এই সুখ আমি সইব কেমনি? ঝন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলে বলল, চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না মেয়র কাকা। দুপুরের ভোজে কি কি আছে সেটা বলুন। মেয়র সাহেব হাসলেন, খারাপ নেই, পছন্দ হবে তোমাদের? খেলে তো ভালোই, এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চাই? আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়েই যাব। এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বললেন, শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো? মেয়র হেসে ফেললেন, কেন ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবারে ভোট পড়বে না? হামজা হাসল, ভয় ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বললেন, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচিত না হয়েই বেশি দিন বরং ঝামেলা না হলেই খুব মিস করি ঝয় ঝামেলাকে। তো এভাবে কিসব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়জনের কপালে জুটেছে রাজনৈতিক জীবনে? অনুরোধ করছি, হাসল হামজা। কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যে জনতা আর ফেম জুটিয়েছি, আপনি 5 বছর মেয়র থেকে কেন আরও 10 বছর সময় নিলেও এর একাংশ নিজের করতে পারবেন না। আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে, তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও? তাহলে সেই জিতকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসতে বলছি, তুমি বললে আমি বসে গেলাম। ভয় পেয়েছি খুব তোমাকে জামাই আব্বা। নাটকীয়তা সুরে বললেন মেয়র। স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা, কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন। বুঝলে আপনি আপনা থেকেই বসে যাবেন অবশ্য। কি বুঝবো আমি? কত কিছুই তো রয়ে গেছে বোঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, এমন কি বোঝা রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে, এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকেই ড্যামেজ করে বাপ। হাসলেন মেয়র সাহেব কথাটা বলি। হামজা হাসি মুখে বলল, আপনি বসে না গেলে বিশাল তামাশা খাড়া হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রত্যুত্তরে বললেন, তামাশা আমরা না করতে শিখে রাজনীতিতে 28 বছর কাটাইনি, এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেদিনের ছেলে। যা হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই, এটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি, এমনটা ভাবাটা কেমন অদ্ভুত হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া উচিত জানেন? 1000 কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে আর নির্বাচন করতে দেব না, ব্যাস। এজন্য আপনি বসে যাবেন, এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র সাহেব। না যাওয়ার কারণ? হামজা চুপচাপ কিছুক্ষণ মেঝের দিকে চেয়ে থেকে ঠোঁট কামড়ালো। এরপর বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। এতে উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আপনি কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। 1000 বছর পুরনো টেকনিক। এজন্য আমি বলি, রাজনীতি তরুণ জনতাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষের এমন মারপ্যাচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মস্তে আমি লজ্জা পেয়েছি জানেন। আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে সুচালো চোখে। হামজা জিজ্ঞেস করল, কেন মারতে চেয়েছেন জয়কে? মেয়র সাহেব চাপা স্বরে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা না আমার। তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেড়াচ্ছ, বেড়াও, একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কী করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে।
তা করেছে তাতেও দোষ দিচ্ছি না, পুরুষ মানুষ করতেই পারে, কিন্তু আমার ডাক পড়ল দুদিন পিপিআই ডিপার্টমেন্টে। বাড়িতে তল্লাশি চলে উল্টে পাল্টে। এক পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছে দুই ভাই। আমি তোমাদের যান হজম না করে ছেড়ে দিই কি করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে। বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনা বোধ তোমার। তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা? আজও ঝন্টু সাহেবের যে চিন্তাধারা এবং শীতল দাপুটে আচরণ, তাতে হামজা খুব মজা পায় বরাবরই এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল ট্রিক্স চালিয়ে। মনের মতো বিরোধী মনে হয় এনাকে। হামজা চুপ করে থাকলো কিছুক্ষণ, পরে বলল, জয় এসব করেছে তা কোন ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটকেটে হেসে উঠলেন। আবার ভিত্তি খুঁজছে ছেলে, দেখো কাণ্ড। হামজা জানালো, জয় এসব করেনি। তা না হয় প্রশাসন জানে, তুমি তো জানি জয় করেছে। হামজা জোর দিয়ে বলল এবার, প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানার, কারণ সত্যিটা তাই। দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না, ওরও তো একটা ক্লান্তি আছে অপরাধ করি। কালুও করতে পারে কাজটা, রাজনের লোকেরা করতে পারে। দিনাজপুরে যে একটা শীর্ষ সন্ত্রাস ত্রাসের সাম্রাজ্য গড়ে তাতে বাদশাহী করছে, তা ভুলে যাচ্ছেন আপনি কাকা? মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল ধূর্ত নেতাকর্মী হামজা, কোনো কিছুতে বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো, বেটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না? ভিত্তি দেই তোমাকে। ধরো যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তার দায় আমার ওপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছো। দুটো নিশানা, একটা তীর, হতে পারে না কি এরকম? আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারি পরিবারের কেউ, এটাই তো বলতে এসেছো। যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পোড়া হলো না, তীর লাগলো না আমার গায়ে। তোমরা তিন বাপ বেটায় জন্মের ফাঁসা ফেসে গেছো, আর বাড়ি চলে এসেছে বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গায়ে লিয়ে বসলেন ঝন্টু সাহেব। হামজা ডানে বামে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি বুঝেছেন আপনি কাকা। জয় কিছুই করেনি। আমি যা কামিয়েছি এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজালভাবে। তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার মানুষ নই আমি। মোরাভার এবার নির্বাচন করছেন না আপনি। সোজা কথা, ধরে নিন এটা আপনার পাওনার শাস্তি অথবা আমার জোর। হতে পারে সেই জোরের জেরে শুধুই আমার ইচ্ছে। আপনার শাস্তি এই যে প্রতীক বের হবার পর আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বেই আপনার ওপর। ও তুমি চিন্তা করো না বাপ, আমি ভার বয়ে নেব। জয় এতক্ষণে হেসে ফেলল, একটু বেশিই ভার কাকা। আপনার শক্তিতে নাও কোলাতে পারি। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল মেরুদণ্ডের হাড় ভেঙে গুঁড়ো হবার চান্স আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যে ঘুরাতে ঘুরাতে বলল, আপনার ইট বালুর বিশাল ব্যবসা আছে না? কার নামে যেন চলে? আপনার বউ টুকু চাচির নামে নাকি মেয়ে? ঝিরি এন্টারপ্রাইজ। ঝিরি কার নাম কাকা? মেয়র সাহেব ভ্রু কুঁচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছনের দিকে দৃশ্যকে শ্যুট করা কোনো ভিডিও ফুটেজ। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে এই গাড়ির সামনে ছিল, তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গেছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে। সেদিন যখন সে কবিরের ভেটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল, ঝন্টু সাহেবের মুখভঙ্গি দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছরের চলাচল এই পথে তার। দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটায় হামজার শ্বশুরবাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুরবাড়ি মধুর হাড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা বলছি না, গিলবে, গিলে পেট ফোলাবে। তোমাদেরই তো দিন, আমরা বাল সিঙ্গেল মানুষ, না আছে বউ না শ্বশুরবাড়ি। হামজা কোনোই দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝে দুজনের কুস্তি বেঁধে গেল একচোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়।
তোমার এই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথায় না হোক বিরক্তিতে বেরিয়ে আসবি। এই গায়ে ডিওমিও কিছু মারো না। ছ্যাঃ, কি গন্ধ। ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার ওপরেই। জয় ঝেড়ে দৌড়, সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বলল, তুমি থানায় না কোথায় যাবে যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব, রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। ভালো হ, আলগা জ্ঞান দিতে আসবে না, কানে ব্যথা হয় আমার। সকাল 7টার বাস। আমজাদ সাহেব রাবেয়া এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন। আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো। আব্বু, তুমি আম্মার পাশে বসো, আমি ওই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আশা ছিল আজ বাপের সাথে। এসেছে অন্তু। জোয়ান চাচাতো ভাইরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে। আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, এ কথা স্বীকার করতেও বাধে তার আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তুকে নিতে চাইছিল না আমজাদ সাহেব। মেয়ে মানুষ সালিশে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। অন্তু দীর্ঘ গলায় বলছে, আব্বু, আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধু হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে, আর কিছু না হোক তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না। সমাজ কি বলবি? সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছে শিখেছি। তুমিই বলো, সমাজের মুখ আছে বলবি, খারাপও বলবি, ভালো খুব কমই বলবি। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদদলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মরেছে তারাই কেবল অমর হয়ে রয়ে গেছে যুগ যুগ। আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবে মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিক আর সে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুঁটিতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করত। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো, এই প্যাপু কোথা থেকে তুলে এনেছো আব্বু? খালি সারাদিন ম্যামে করে, কিছু হয়েছে ওর কোনো সমস্যা নেই, তবুও ক্যাকা করে উঠছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবি, আমার এসব প্যাপু লাগবে না, শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরো জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটোপুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরানোটা কি খুব জরুরি ছিল? সম্পর্ক যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সমীকরণের মান ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে কেন যায়? আজ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল, নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে, অন্তিক কেন বদলেছে? অন্তুর মেজ ফুপুর বাড়ির দাদা বাড়ির পাশে। এই ফুপুকে দাদা ভাই নাকি বেশি ভালোবাসতেন, এজন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছেই রেখেছিলেন। তার বাড়িতেই দুপুরের খাবার খেলো 3 জন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলেই কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না। ঋণে ভরে আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজ ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে? আমি আর কি কইতাম ভাই? আমার মেয়েটারে খোঁজার সাথে বিয়ে দিছে, পুকুরটায় মাছ চাষ করে খায়, আমার কোনো অধিকার নাই সেইখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে, তোর আর কি কই? মেজ ভাইয়ের ধর্ম ইমান নাই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রাকারে অবর্তন করছে। সালিশ বসলো আসরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন সেই মোগল আমলের।
কবে আমজাদ সাহেব এখান থেকে চলে গিয়েছিল, আর আসেনি। তার জমি চাষবাস করে সে ঠিকঠাক করে রেখেছে। দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে। আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। অন্তু রুখে দাঁড়ালো। মাতব্বর মশাইকে বললেন, চাচা যান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়ে লোককে তো দাঁড়াতেই হবে সেই সঠিক কথা বলতে। এরপর আর কেউ অবশ্য কিছু বললেন না, অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্রানুসারে আপনিও দিনাজপুর থাকেন না। ওখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে, ওটা আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন। আপনার এই জায়গা আব্বুর নামে এবং আব্বুর ওই জায়গা আপনার নামে রেজিস্টার করার দুটো দলিলে দুজনই সই করবেন, এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসেবে করাবো। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকালে একদম থ মেরে গেল। খেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব। চড়ায় দাঁত ফেলাই দিমু, বেয়াদ্দপ মেয়ে লোক। তোর মতো কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমি নিতে আইস তোর বাপ? এক ঘরে করতো এই সমাজ তোর মতো মাইয়ারে এই পাড়ায়। অন্তু হেসে ফেলল। জি জি, কেন নয়, এই পাড়ার এই সুবিচারের ভয়ে তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতেই। আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আপুর বাপের ওয়ারিশি সূত্রে পাওনা জায়গা বিনা নোটিশে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় আছে, সে এলাকার পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা। অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সাহস আছে নাকি আমার? অন্তর মুখে নেকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। সেই চোখ প্রতিবাদ, সেই চোখের তারায় তারায় সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটাকে তুলে নিজের কীর্তির গাইতে লাগলেন, কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন, ও আমজাদ, মাইয়ারে উকুল বানাইলেও তো পারো গো। মাইয়া তো সুন্দর ভালো কথা কইতে পারে দেখতেছি। মাইয়াডারে পড়াইও বহুদূর যায় বহে। আমজাদ সাহেব হাসলেন। দোয়া করবেন চাচা, সেই আশায় আছে। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সালা এলো। আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চড়ে গিয়েছে, সেটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে। এবং যেহেতু গোয়াল ইট পাথরে গড়াও নয় ওই অংশ, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট, স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল। মার্জিয়ার চাচার বাড়ির লোক সকল আসছে। মার্জিয়া রান্না করছে, যত্ন করছে। রাবেয়াও টুকটাক উৎসাহী। অন্তুকে বুঝিয়েছেন দেখতে এলেই বিয়ে হয় না, তাছাড়া কুটুমও। আমজাদ সাহেব বাজার গেছে হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তুর বুক ভার, মুখ গম্ভীর। টেবিলে কোনোই ঠেকিয়ে বইয়ের নজর বোলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে, শেষ অবধি কি হবে। জীবনসঙ্গী আব্বুর মতো হতে হবে, কথা শেষ। অবশ্য এটুকু ভরসা আছে, যেন তেন কারো কাছে সম্বন্ধ করাবেন না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়ল। পড়ায় মনোযোগ আসছে না। আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন। বারান্দায় কিছু টব রাখা আছে। অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে। রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করলো। পরনে কালো সালোয়ার কামিজ, ওড়নাটা সিল্ক সুতির, গায়ে জড়ানো, যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে। চুলের বেনি খুলেছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে। অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুনিয়ে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসা এ মনে। অন্তু থমকালো। সে এমন যুবতীসুলভ আচরণ সচরাচর করে না। মুচকি হাসলো। ফর্সা দেহে কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে।
তার ওপর সূর্যরশ্মির প্রতিসরণ ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যেই। বাড়ির দরজায় কেউ এসেছে, পায়চারি থামালো, আবার শুরু করলো। আমজাদ সাহেব ফিরেছেন। রাবেয়া দরজা খুললেন। দৃশ্য অন্য কিছু। 3টে যুবক দাঁড়িয়ে আছে। জয়ের পরনে চিরায়ত সাদা থানের লুঙ্গি, ছিপছিপে লম্বা দেহটাতে লুঙ্গি বেশ মানায় তার সাথে। হাসি মুখে সালাম দিল সুন্দর করে। আসসালামু আলাইকুম চাচিমা। আমি জয় আমির, মেম্বারের ভাগ্নে। রাবেয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন। ওহো জয়, আয় আব্বা, ভেতরে আয়। জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি চেনেন আমাকে? চিনব না? রাস্তায় রাস্তায় পোস্টার দেখি তো, হামজার পাশে তোমার ছবি দেখি। জয় চমৎকার লাজুক হাসলো। রাবেয়া নাস্তা আনতে গেলেন। জয় হাসলো। আরমিনের মা খুব লোকসলুভ নারী। এদিক ওদিক তাকিতুকি করলো কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায়। কবির ও লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি রে তোরা? আবার আলাদা করে বসার দাওয়াত দেব? বস। অন্তুর রুম থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল। অন্তুর ধারণা মেহমান এসেছে। পরক্ষণে মনে হলো পাওনাদার এসে আমার সাথে বিবাদ বাঁধিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথা দেহে। ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখটা ঢাকলো আলতো করে। বাসার রুমে পা রাখতে চোখাচোখি হলো জয়ের সাথে। ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল শরীরটা অন্তুর। থমকানো হাতের শিথিলতায় মুখের আবরণ সরে ঠোঁট ফাঁকা হলো সামান্য। জয় চোখ সরালো না, বেহায়ার মতো গিলল অন্তুর সুরটুকু। এর আগে সে তার চপল প্রতিদ্বন্দ্বীকে দেখেনি। তার দৃষ্টিতে বহু কিছুর সংমিশ্রণ। প্রথমে ক্রূর হাসি ছিল, সেটা একসময় বিলীন হয়ে অভিভূত হয়েছে চোখ দুটো। ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা। বেশি হলে 4 সেকেন্ডের ব্যবধানে অঘটন ঘটল। চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্তু। মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো। আপনি এখানে এসেছেন কেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন? আগে থেকেই চিনতেন আমার বাড়ি? জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল। পায়ের ওপর পা তুলে বসল। সোফার ওপরিভাগ এক হাত ছড়িয়ে বেশ আরাম করে অন্তুর প্রশ্নের জবাব দিল। বাড়িতে অতিথি আলে এভাবে ট্রিট করো আরমিন? নট গুড। ছ্যাঃ, অতিথি ভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। আমারে অতিথি হিসেবে একটু বেশি পছন্দ হইবার কথা। আফটার অল আমি। অন্তু মুখের কাঠামো শক্ত করল। রাবেয়া এলেন। তার মুখে স্মিত হাসি। জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র হলো। রাবেয়ার হাতের ট্রের দিকে চেয়ে বলল, আরে আন্টি, এসব কি? দুটো কথা বলতে এসেছি, তা না শুনে কী সব আয়োজনে লেগেছেন? ছেলে বেশি কথা বলো। স্বর নরম করলেন। বাপ, ঠান্ডা পানি আনি। অন্তু হতাশ হলো। তার মাটা ভীষণ সরল, যে কোনো যুবক যুবতীকে খাতির করেন। মহানবী যুবকদের ভালোবাসতেন তাই। জয় এক টুকরো খাবার তুলে দাঁতের আগায় ছোট্ট কামড় দিয়ে রাবেয়ার চোখ বাঁচিয়ে অন্তুকে চোখ মারল। শয়তানের মতো হাসল। রাবেয়াকে জিজ্ঞেস করলো, আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচিমা? গমগম করছে বাড়ি কেমন? রাবেয়া হাসলেন। বাপ, আমার ছেলে শ্বশুরবাড়ির লোক আসবে, সাথে অন্তুরে দেখতে আইতেছে। জয় ভ্রু উঁচিয়ে হাসল। আচ্ছা। অন্তু মায়ের উপর বিরক্তিতে তাতে দাঁত খিঁচল, কিন্তু ভেতরে গেল না। কি উদ্দেশ্যে এসেছে জয় আমির, তাও অনিশ্চিত। রাবেয়া জিজ্ঞেস করলেন, কেন আইছিলি বাপ? জয় হাসল। আসলে চাচিমা, ক্লাবের চাঁদা নিতে এসেছিলাম। জোর জবরদস্তি নেই কোনো। ইচ্ছে হলে। রাবেয়া উঠে দাঁড়ালেন। এমনি বলতেছো কেন? পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা। হামজা, তুমি, এরা তো সোনার ছেলে। দাঁড়া। রাবেয়া গেলে অন্তুর ওপর খ্যাক খ্যাক করে উঠল জয়। আম্মাজান তো ভালোই, তুমি শালি এরম খিটখিটে কেন? অন্তু ঝাঁঝিয়ে উঠল। দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। তোমারে দেখতে আইছিলাম। তুমি যা খেসরা। ধন্য করলেন। জয় ঢকঢক করে এক গ্লাস পানি খেলো। অন্তু বেশ শান্ত করে বলল, আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না? কি কাজে লাগে এই শয়তানের ঘাঁটি? জয় হাসলো। বাড়ি বয়ে এসে যদি থাপড়ে যাই, ব্যাপারটা খারাপ দেখাবে না আরমিন? চুপ করো, নয়তো তোমার মাটা মানবো বলে মনে হয় না। থাপড়ে 4টে দাঁত উপড়ে দেব। বাড়ি অবধি যখন চলে এসেছি, তোমার টুটি চেপে ধরে দম আটকে মারতে কতক্ষণ?
অন্তু চুপ রইল। সে ভয় পাচ্ছে এমন নয়, জয়ের মতো উগ্র ছাত্রনেতাদের ভয় পাওয়াই তো নিয়ম। ওরা জঙ্গলি। জয় মুখ ভেসকায়। আজ নাকি বলি দেয়া হবে তোমার? কোন মনসুর আসতেছে দেখতে? নজর ঘুরিয়ে পুরো আপাদমস্তক উপর নিচ করে দেখল অন্তুর। ভালোই লাগছে তার। অন্তু সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন। বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে। আল্লাপাক কবে পিছু ছাড়বেন এই শয়তানের থেকে। রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন। তার হাতে জড়ানো মুচড়ানো দুটো 100 টাকার নোট। জয় কবিরকে ইশারা করলো নিতে। রাবেয়া বললেন, চলবে এতে? টাকা জয় দেখেইনি, তার নজর ছিল অন্তুর শরীরে। দ্রুত মাথা হেলিয়ে বলল, চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে চাচিমা, না চললে ধাক্কা মারবো। আমজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সালাম দিল জয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? শরীর টরীর ভালো? আমজাদ সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর হাসলেন। ভালোই, কি ব্যাপার? জয় বলল, এই তো কাকা, বিশেষ কিছু নয়। কবে এসেছো ঢাকা থেকে? দিন কয়েক হলো। আপনি নাকি রিটায়ার করেছেন? করতে তো সকলকেই হয় রে বাপ। আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু গেল না। রাবেয়া জিজ্ঞেস করলেন, তোমার আব্বা আমারা সব ভালো আছে তো জয়? জয় একটু বিপাকে পড়ল যেন এবার। ঠোঁট কামড়ালো। ওপারে ভালোই আছে মনে হয়। মরার পর আর দুঃখ কিসের মানুষের? আতকে উঠলেন রাবেয়া। সে কি, কেউ নেই? জয় জবাব দিল না। অন্তু এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখল। প্রথমবার রসিক জয়কে গম্ভীর দেখালো। রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের অমন নীরব অপারগ মুখ দেখে। সস্নেহে কাছে গিয়ে বসে চুলে হাত বোলালেন। একা থাকো বাড়িতে? জয় মাথা নাড়ল। মামার কাছে থাকি। আচ্ছা, আজ আসি, আবার আসবো। রাবেয়া বলল, আবার আসবে, মাঝে মধ্যে আসবে কিন্তু। জয় বলে ফেলল, আচ্ছা আম্মা। চাচি আম্মা ভুলেই বলল অথবা ইচ্ছে করে বোঝা গেল না। আম্মা বললে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে ফিরে তাকালো অন্তুর দিকে। ঠোঁটের কোণে বাজে হাসি। অন্তু চোখ নামিয়ে নিল। বুকে অস্থিরতা, আতঙ্ক। জয় বেরোনোর সময় সেদিন পাড়ার দুটো মহিলা ঢুকেছিলেন অন্তুদের বাড়িতে। জয়সহ কবির, লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা। অন্তুর ভয় হলো। পাকা নজর, পাকা চিন্তাধারা মহিলাদের। না জানি কোথায় গড়ায় এই নীরব দৃষ্টি। বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগালো। বাইরে রোদ। কবির বলল, ভাই, আমাদের ক্লাবের চাঁদার জন্য তো আগে এদিকে আসা হয় নাই। তাতে কি, গতকালের পিকনিক আজ আছে, সেজন্যই টাকা নিলেন? জয় বিরক্ত হলো। তোর মনে হয় আমাদের পিকনিক এসব টাকায় হয় বা হবে? গু খাওয়া ছেড়ে দিয়েছিস নাকি বেশি খাচ্ছিস? এ ব্যাপারে আর প্রশ্ন করিস না। কবির গোমরা মুখে বলল, কি করব এই টাকার? জয় হাসলো। কত দিয়েছে? 200। যা, আর কিছু লাগিয়ে 1 প্যাকেট ব্যানসন অ্যান্ড হ্যাজেসান। যদি হয় তো 1 বোতল বাংলা মালও আনতে পারিস। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ। সেখানে ব্যাডমিন্টনের তারজালি টানানো, লাইট লাগানো হয়েছে, কোর্ট আঁকানো হয়েছে। কেউ কেউ র্যাকেট দিয়ে শ্যাটল কর্ক ঠুকাচ্ছে সেখানে। ক্লাবের দোতলা মরিচে ধরা বিল্ডিং। দোতলার ওপরে পেছনের দিকে মাঠের ওপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়িঘরের মতো 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। অর্ধেক কার্নিশের উপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া গিলছে জয়। এই সময় সে গা গরম রাখে ব্যাডমিন্টনে নেমে পড়ে। জম্পেশ পিটিয়ে যায়। ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে উপরে উঠে এসেছে গিটারটা কাঁধে নিয়ে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে। হামজা ঢুকলো। সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঠুকলো। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যাই তো। কি? জয় তাকালো। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যা নাই। এই সমস্যাটা একটা সমস্যা না ভাই? হামজা গম্ভীর মুখে বলল, সিগারেটটা দি। জয় দিল না। হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে। তাতে টান দিয়ে বলল, ভাবুক হয়ে আছিস কেন? আজ আরমিনকে দেখলাম। বিশেষ কিছু? না, নতুন কিছু। তাকাই হামজা। জয় সজ্ঞতোক্তি করে, চেহারা দেখেছি আজ ওর ভাই। তাতে কি, শালি মেলা সুন্দরী আছে, মানে বহুতই তো দেখছি। এত ভালো লাগে নাই কাউরে দেখা। একদম যারে কারাক টাইপের সুন্দরী। কি চোখ, নাক, ঠোঁট মাইরি। তাক লাইগা গেছিল আমার সিরিয়াসলি। হামজা হেসে ফেলল। মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে তোর? হ, আগে বহু মাইয়া দেখছি, মাগার আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই। আগে ওর চোখ দেখছি, কিন্তু সেই রকম ভাবে খেয়াল করি নাই। আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চাইয়া দেখছি। ছ্যাঃ, এমনি যে ভাবশালীর, আবার যদি এমনি ঠুকাই খাই তাইলে তো। অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস। অর্থাৎ তোর সমস্যা শেষ।
জয় হামজার চোখে তাকিয়ে হো হো করে হেসে উঠল, সাথে হামজাও। চট করে হাসি থামিয়ে বলল, ইচ্ছে করে কানের নিচে চারখান বাজাই। কথা শেষ করে ঢোক গিলল, যেন কথা ফুরায়নি তবুও থামল জয়। হামজা হাসলো এরপর। জয় হাঁসফাঁস করে উঠল, এরপর থেকে শান্তি লাগতেছে না, বুকে বড় জ্বালা। আকাশের দিকে তাকায় আসি, মাঝে মধ্যে ফর্সা মুখটা ভাইসা উঠতেছে, যেমন আগে সিনেমায় দেখতাম চিঠির পাতায় চিঠি পেরকের মুখ অমনে। দেখতে খুব ভালো না, মেলা ফর্সা। নিজের হাতের পিঠ দেখিয়ে বলল, মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না। হিংসা হচ্ছে আমার সাথে দাঁড়ালে আমারে কালো লাগবো দেখতে। কালা জামার ভিতর দিয়ে হাঁটা সেই ফর্সা দেখা যাইতেছে। হামজা হেসে ফেলল। জয়ের আর সব ফিউজ হয়ে গেলেও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না। জীবনে একটা প্রেম করেনি, গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ মানাতে হয়। জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুজে হেসে ফেলল। ধপ করে চেয়ারে বসে হাসি মুখে ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুজে মুখ তুলে আড়মোড়া ভাঙল। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। হামজা সিগারেট ফেলে দিল। লাগবে? গ্রোসারি শপের পণ্য নাকি? ভাই, জ্বালানোর জন্য হইলেও লাগবে। আমার তো এইটুকুও সহ্য হইতেছে না, আমি ছাড়া কেউ ওরে দেখব। আজ নাকি কোনো শালার ছেলে দেখতে আসছিল ওরে। ওই শালারে পন্দাতে মন চাইতেছে। এই শালা কবির আর লিমনও দেখছে। এই শালা, তোরা তাকাইছিস কে? চোখ সংযত রাখতে পারো না শালা? পুরুষের মূল গুণ হইল চোখের পর্দা করা, কিলবিল করে না? কবির জিজ্ঞাসা করলো ইতস্তত করে, ভাই আপনি কি মায়ার প্রেমে পড়ছেন? গলা কাঁপিয়ে হাসল জয়। অত্যাধিক মাত্রার প্রেম। এই প্রেমের খাতিরে ওই চেংড়িরে কুরবান করতেও রাজি আছি রে কইবরা। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, ওসব আমার সিলেবাসের বাইরে হে। প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। জয় আমির কখনো কোথাও কমিটেড হতে পারে না। ওসব ভূতের কামকাজ। মেয়েবাজি আলাদা বিষয়, কিন্তু ওসব কাব্যিক প্রেম প্রীতি আমার সিস্টেমে নাই। ছোট লোকই কারবার। নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে। হামজা নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়েছে। একটা স্লিভলেস শার্ট গায়ে জয়ের, কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের ওপর। বেশ কিছুক্ষণ একটানা র্যাকেট পিটালো, গা ঘেমে প্যাকপেকে হয়ে উঠল। চিৎকার করলো মিউজিক বক্সের পাশে বসা থাকা ছেলের ওপর, গানের সাউন্ড বাড়া। ভাত খাও নাই শালা দুপুরে? এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দেয় একখান। ধুমধারাক্কা গান বাজছে। জয় একাধারে র্যাকেট পিটিয়ে গেল। শাটল কর্ক সামনে আসছে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে। একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না। এমনভাবে দাঁত খিচে খিচে পিটিয়ে আঘাত করছে যেন কোনো চাপা ক্ষোভ ঝাড়ছে এই পেটানোতে। ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের উপর শুয়ে পড়ল। এই পথ আগেরই মতন, ঠিক তেমনই আছে। এই রাত সেই রাতের কত কথা বলে। চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয়ে বাজে। তারপরও কেন যেন এইখানেই ফিরে আসে, সব ভুলে গিয়ে আবার হারাতে চাই। তারপরেরটুকু আর গাইল না, আবার নতুন সুর তুলল গিটারে। এবারে ঝাঁঝালো সুর উঠছে। ছেলেরা বিমোহিতের মতো ঢুলছে তালে তালে। জয়ের প্রাণোচ্ছল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণশক্তি যোগায়। ওরা নেশাক্ত এক একটা জয়ের ওপর। জয়ের গান তোলা অদ্ভুত সুন্দর। কেমন এক গা ছমছমে মাথায় কেঁপে ওঠে গলাটা। যখন সে গলা ঝেড়ে ব্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায়, জয় আবার গাইল, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে, করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়। সকলে বিমোহিতের মতো চেয়ে রয় জয়ের বোঝা চোখ দুটোর পানে। গলা ঝেড়ে মনের গভীর থেকে গান গাইছে। একমাত্র বোধ হয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয়। অন্যথায় তাকে কোথাও সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না। অথচ এই গিটার তার বহিঃপ্রকাশ। অল্প একটু সত্যতা আর পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল, খাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমির গিয়ারে, এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না। ওরে পাগল ছাড়া দুনিয়া চলে না, ওরে মন পাগল ছাড়া দুনিয়া চলে না। রান্নার কাজে এসব দেখাশোনায় খুব পটু। নিজের একা তদারকিতে ক্লাবে শত শত ছেলেকে পালছে, ওরা ওর পাপ দেখে না। হাতাটা হাতে নিয়ে মাংস নাড়া দিয়ে গলা ছাড়ল, তুই পাগল, তোর মন পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হামজা ফোনে কথা বলছিল, দেখে মনে হয় সহ্য হলো না। দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করলো। হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবার ফোন টোন রেখে মাঠের ওপারে তেড়ে গেল জয়ের দিকে। জয় ছুটছে
অন্ধকারের দিকে, পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে, মাঠের আলের ওপর বসে কিসের গল্প জমাবে। হামজার কাঁধে মাথা রাখবে জয়, এরপর রাত ফুরিয়ে যাবে। দুজন দৌড়ে আবার ঘুরে এলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসলো শিশির ভেজা মাঠের ওপর। খানিক বাদে কোত্থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের ওপর টানটান হয়ে শুয়ে পড়ল জয়। জয়ের সামনে হামজার নেতৃত্ব ও গম্ভীর্য কোনো দিক টেকে না। যত সিরিয়াস মুহূর্তই হোক, এই জয়ের সাধ্য আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পণ্ড করার। ভোটের হিড়িক বেঁধেছে চারদিকে, শোরগোল লেগেছে এলাকা জুড়ে, পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারদিকে। পিপিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা। আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে। মুস্তাকিনের পূর্বধারণা কাটায় কাটায় মিলেছে। তার সন্দেহ মাফিক কারো বিরুদ্ধে কোনো প্রমাণ আসেনি রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছে করল রিপোর্ট তৈরি করার ডাক্তারের মুখের ভেতর পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞেস করতে যে কারা আঙুল ঘুরিয়ে রিপোর্ট অবাস্তব এবং স্ক্রিপ্টেড তৈরিতে। বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলল। এমন কিছুই রিপোর্টে নেই যা দ্বারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায়। পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ পেয়েছে আখিকে মারা হয়েছে কিভাবে, তার দেহে কি কি ক্ষত সাধিত হয়েছে। লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে। এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার অ্যানাদার কোনো ওয়ে রইল না। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। বাইরে কিছু কাজবাজ রয়েছে। বোরকায় আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতরে। দাঁড়ালো মুস্তাকিন, ভ্রুকুচকে চেয়ে রইল। মেয়েটাকে চোখে পরিচিত লাগছে। ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটাই।